বৃষ্টি ও উজানের ঢলে তিস্তা ও যমুনা সহ উত্তরাঞ্চলের প্রায় সব নদ নদীর পানি বাড়ছে। বিপদসীমার মাত্র কয়েক সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে তিস্তার পানি। নিম্নাঞ্চলে পানি ঢুকে ক্ষতিগ্রস্ত হচ্ছে ঘরবাড়ি এবং ক্ষেত খামার। লালমনিরহাট পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, বন্যা পূর্বাভাস কেন্দ্র থেকে এখনও কোনো সতর্কতা দেওয়া হয়নি। সহকর্মীদের পাঠানো তথ্য এবং ছবিতে প্রতিবেদন। কয়েকদিনের বৃষ্টি ও পাহাড়ি ঢলে তিস্তার পানি বাড়ছেই, তবে বিপদসীমার কয়েক সেন্টিমিটার নিচ দিয়েই প্রবাহিত হচ্ছে। এদিকে পানি বেড়ে নিম্নাঞ্চল প্লাবিত হচ্ছে। ইতিমধ্যে লালমনিরহাটের খোলাহাটি, খুনিয়াগাছ, কালমাটি, রাজপুর, তাজপুর সহ কয়েকটি গ্রামের শতাধিক পরিবার পানিবন্দী হয়ে পড়েছে। বসত ঘরে পানি ঢুকেছে, ডুবে গেছে ফসলি জমি। ধানের অবস্থা তো শেষ, ধান তো এখনো মানুষ কাটছে আছে পানির তলে। কাল থেকে তিস্তার পানি আমার এখানে প্রচুর বাড়ছে। ধান বেসন সব আমার ক্ষতি হয়েছে, গরু ছাগল ধরি খুব টেনশনে আছি। আমার ধান খেত, আমার বেসন সব শেষ। পানি যে কাল সকাল থেকে বাইবের ধরিয়া আজ ছাড়া আইতে পারছে, আর আজকে সকালে ফের টানছে। পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী জানিয়েছেন, এখনও বন্যার কোনো পূর্বাভাস নেই, তবে সতর্ক অবস্থায় রয়েছে পানি উন্নয়ন বোর্ড। 24 থেকে 48 ঘন্টার, অনেক সময় এক সপ্তাহেরও পূর্বাভাস দিয়ে থাকে। ওই রকম কোনো পূর্বাভাস বা অ্যালার্মিং যদি পেয়ে থাকি, আমরা জেলা উপজেলা প্রশাসনকে অবহিত করব। কুড়িগ্রামের ধরলা, তিস্তা, ব্রহ্মপুত্র, দুধকুমার সহ প্রতিটি নদ নদীর পানি বেড়েছে। চর ও দ্বীপ চরের কমপক্ষে 5 থেকে 6 লাখ মানুষ বন্যার আতঙ্কে রয়েছে। নীলফামারীর ডালিয়া পয়েন্টেও তিস্তার পানি বাড়তি, তবে পানি বাড়লেও এখনও প্লাবনের কোনো তথ্য নেই। এদিকে সিরাজগঞ্জে যমুনা নদীর পানি দ্রুত বাড়তে শুরু করেছে। সদর উপজেলার বাহুকা ও চৌহালি উপজেলায় তীব্র নদী ভাঙন দেখা দিয়েছে। বন্যায় ক্ষয়ক্ষতি প্রতিরোধে প্রশাসনকে আগাম প্রস্তুতি নিয়ে রাখার আহ্বান জানিয়েছেন নদীপাড়ের বাসিন্দারা। সেই সাথে স্থায়ীভাবে বাঁধ সংস্কারের দাবি জানিয়েছেন। পিন্টু হাজং, ৭১। সিরাজগঞ্জের যমুনা নদীর বাহুকা পয়েন্টের তীর বাঁধ ধসে ৩০ মিটার এলাকা নদীতে বিলীন হয়েছে। এ নিয়ে সেখানকার সবশেষ জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী ইউসুফ দেওয়ান রাজু। রাজু, নদী তীরবর্তী এলাকায় ভাঙনের পরিস্থিতি এখন কেমন দেখছেন এবং ভাঙন নিয়ন্ত্রণে পানি উন্নয়ন বোর্ড এর মধ্যে কোনো পদক্ষেপ গ্রহণ করেছে কিনা? নুসরাত, যমুনা পাড়ের শহর সিরাজগঞ্জ। এই যমুনা কিন্তু কখনো আশীর্বাদ হয়ে দাঁড়ায়, কখনো যমুনার তাণ্ডব লীলায় ক্ষতবিক্ষত হয়ে পড়ে এই অঞ্চলের মানুষের জীবন। বিশেষ করে গত এক সপ্তাহে যমুনা নদীর পানি অব্যাহত গতিতে বৃদ্ধির ফলে সদর উপজেলার বাহুকা নদী রক্ষা বাঁধের প্রায় 30 থেকে 40 মিটার কিন্তু নদীগর্ভে বিলীন হয়ে যায়। এতে কিন্তু এই অঞ্চলের মানুষের মধ্যে ব্যাপক আতঙ্ক বিরাজ করছে। বিশেষ করে এই অঞ্চলের যে নদী তীরবর্তী যে অঞ্চল রয়েছে, সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলার সোনাতনী ইউনিয়ন এবং জেলার চৌহালি উপজেলার ভূতের দিয়ার মোড় এলাকায় কিন্তু গত 15 দিনে কিন্তু বিভিন্ন পয়েন্টে ভাঙন দেখা দিয়েছে। এতে কিন্তু এই অঞ্চলের যে মানুষরা রয়েছেন তারা কিন্তু তাদের মধ্যে কিন্তু চরম আতঙ্ক বিরাজ করছে। বিশেষ করে পানি উন্নয়ন বোর্ডের যে তদারকি সেটা নেই বললে চলে, কারণ বিভিন্ন সময় স্থানীয়দের অভিযোগ রয়েছে যে পানি উন্নয়ন বোর্ড এই বন্যার সময় কিন্তু তারা একটা বাণিজ্যতে মেতে ওঠে। বিশেষ করে এই 80 কিলোমিটার যে নদী রক্ষা বাঁধ রয়েছে সেটা কিন্তু আগাম যে প্রস্তুতি, সেই প্রস্তুতি কিন্তু তাদের নেই। তারা কিন্তু এই বন্যাকে কেন্দ্র করে তারা কিন্তু এই জিও ব্যাগ ফেলানো সহ বন্যা নিয়ন্ত্রণ বাঁধ রক্ষার জন্য কিন্তু বিভিন্ন পদক্ষেপ নেওয়ার কথা বলে তারা কিন্তু কতিপয় অসাধু কর্মকর্তারা কিন্তু বিভিন্ন ভাবে বাণিজ্যতে লিপ্ত হয়। এতে কিন্তু এই অঞ্চলের মানুষেরা কিন্তু দীর্ঘদিনের একটা ক্ষোভ রয়েছে। তারা স্থায়ীভাবে বাঁধ চান, কিন্তু বাঁধ মেরামত হয় না, বা নদী রক্ষা তীর রক্ষা বাঁধ যে রয়েছে 80 কিলোমিটার সিরাজগঞ্জ জেলায়, এটা কিন্তু তারা কিন্তু বন্যার আগে যে তারা যে একটু তদারকি করবে কোথায় কোনো ভাঙনের কোনো সম্ভাবনা রয়েছে, কিন্তু সেই তদারকি কিন্তু পানি উন্নয়ন বোর্ডের নেই বললেই চলে। এটা কিন্তু দীর্ঘদিনের মানুষের ক্ষোভ রয়েছে পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা, অসাধু কর্মকর্তার বিরুদ্ধে। তবে তারা ভাঙন রোধে বিভিন্নভাবে জিও ব্যাগ সব বিভিন্ন কার্যক্রম চালালে স্থানীয়রা কিন্তু এই বাঁধের উপরে মানে আস্থা রাখতে পারছেন না। তারা দ্রুত সময়ে সরকার প্রধানের কাছে দাবি জানিয়েছেন একটি স্থায়ী বাঁধ নির্মাণ হলে এই বাহুকা অঞ্চলের মানুষ কিন্তু আনন্দ অনেকটা স্বস্তি ফিরবে। এ ছিল যমুনার নদীর সর্বশেষ তথ্য। নুসরাত। রাজু, অনেক ধন্যবাদ আপনাকে। দর্শক, সিরাজগঞ্জের যমুনা নদীর
বাঁধ ধসের খবর জানাচ্ছিলেন সহকর্মী ইউসুফ দেওয়ান রাজু। রংপুর দ্বিতীয় মহিপুর তিস্তা সেতু রক্ষা বাঁধের ভাঙন কবলিত এলাকা পরিদর্শন করেছেন এলজিইডির পরিদর্শক টিম। দ্রুত বাঁধ সংস্কার শুরুর আশ্বাস দিয়েছেন কর্মকর্তারা। তিস্তায় পানি বাড়ার কারণে ভাঙন দেখা দিয়েছে মহিপুর দ্বিতীয় তিস্তা সেতুর পশ্চিম পাশের সেতু রক্ষা বাঁধে। এতে ঝুঁকিতে পড়েছে 122 কোটি টাকা ব্যয়ে নির্মিত এই সেতু। একই রকম ঝুঁকিতে রয়েছে লালমনিরহাট রংপুর মহাসড়ক এবং নদী তীরবর্তী এলাকার প্রায় 1200 পরিবার। এলাকার মানুষের অভিযোগ, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকরী পদক্ষেপের অভাবে বাঁধের ভাঙন রোধ হচ্ছে না। দ্রুত বাঁধটি সংস্কার করা দরকার। এদিকে বুধবার সকালে এলজিইডির 3 সদস্যের একটি বিশেষজ্ঞ দল ভাঙন পরিদর্শনে যান। পরে এলজিইডির তত্ত্বাবধায়ক প্রকৌশলী ভাস্কর ক্রান্তি চক্রবর্তী বলেন, তারা প্রাথমিকভাবে ভাঙনের পয়েন্ট দেখা হয়েছে, খুব শিগগিরই সংস্কার শুরু করা হবে। যেখানে বেশিরভাগ বাড়িঘর বা স্থাপনা আছে বা বাঁধ আছে বা রাস্তা আছে, সেগুলো অঞ্চলে কাজ করা হচ্ছে। তো এর প্রভাবেও যে চর এলাকাগুলো আছে সেগুলো অনেকটা ভাঙন রক্ষা পাবে। সেখানে কৃষকরা অবশ্যই বেনিফিট পাবে এবং কৃষকের যে বাড়িঘর মেইন যে সেটা স্থাপনা, সেটাই তো রক্ষা করার জন্য আমরা কাজ করে যাচ্ছি। রংপুর দ্বিতীয় মহিপুর তিস্তা সেতু রক্ষা বাঁধের ভাঙন এলাকার খবর জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী শাহ বায়েজিদ আহমেদ। বায়েজিদ, তিস্তা সেতু রক্ষা বাঁধের ভাঙন এলাকার এখনকার পরিস্থিতি আমাদের জানাবেন এবং ওই এলাকায় এর মধ্যে পরিদর্শন করেছেন এলজিইডির কর্মকর্তারা। শেষ পর্যন্ত তারা কি বলেছেন সেই খবরও যদি জানান। নুসরাত, গত 2-3 দিনে কিন্তু এই বাঁধের 30 মিটার অংশ ভেঙে নদীগর্ভে বিলীন হয়েছে। আপনাকে একটু ছবিতে দেখাতে চাই। এটি দ্বিতীয় তিস্তা সড়ক সেতু, রংপুরের গঙ্গাচড়া উপজেলায় মহিপুরে অবস্থিত। এই তিস্তা সেতু রক্ষা বাঁধের কিন্তু 30 মিটার ধসে গেছে 2-3 দিনে। গত এই মৌসুমেই 130 মিটারের মতো ভেঙে গেছে। এর আগেও কিন্তু গত কয়েক বছরে এই যে বাঁধ, সেই বাঁধের 900 মিটার কিন্তু এই নদীগর্ভে বিলীন হয়েছে এবং এতে করে আশেপাশের যে এলাকা, বেশ কিছু বাড়ি আছে এই বাঁধের একেবারেই ডান দিকে, সেই বাড়িগুলো ঝুঁকির মধ্যে আছে। আজকে পরিদর্শনে এসেছিলেন পানি উন্নয়ন বোর্ড এবং এলজিইডির ঊর্ধ্বতন কর্মকর্তারা। তারা এসে দেখে গেছেন এবং যে তত্ত্বাবধায়ক প্রকৌশলী ভাস্কর ক্রান্তি চক্রবর্তী, তিনি বলেছেন যে এটি তারা পরিদর্শন করেছেন এবং বুয়েটের বিশেষজ্ঞ টিমের সাথে পরামর্শ করে এটি নিয়ে তারা কাজ করবেন। তবে এখানকার স্থানীয় মানুষের দাবি যে দ্রুত সময়ের মধ্যে এই বাঁধ যেন না ভাঙে, সেজন্য ব্যবস্থা নেওয়া দরকার। আজকে বিকেল 5টায় স্থানীয় সাধারণ মানুষ তারা এই বাঁধের যে মহিপুর ব্রিজ রয়েছে সেখানে মানববন্ধন কর্মসূচির ডাক দিয়েছে। আর এই যে ভাঙনের কারণে কিন্তু যে পাশের যে লোকালয়, সেই লোকালয়ের মানুষ কিন্তু এটি নিয়ে তারা খুব দুশ্চিন্তায় আছেন, যে কোনো সময় তাদের বাড়িঘর ভেঙে যাইতে পারে এবং তারা বলছেন যে দ্রুত সময়ের মধ্যে যেন এই বাঁধটি সংস্কার করা হয় এবং স্থায়ীভাবে এটি সমাধান করা হয়, সেটি তারা জোর দাবি জানাচ্ছেন। বায়েজিদ, অনেক ধন্যবাদ আপনাকে। দর্শক, রংপুর দ্বিতীয় মহিপুর তিস্তা সেতু রক্ষা বাঁধের ভাঙনের খবরাখবর জানাচ্ছিলেন সহকর্মী শাহ বায়েজিদ আহমেদ। পরের খবরে যাব। চট্টগ্রামের খালনালা দখলদারদের জায়গা ছেড়ে অন্যত্র সরে যাওয়ার হুঁশিয়ারি জানিয়েছেন চট্টগ্রাম সিটির মেয়র ডক্টর শাহাদাত হোসেন। বুধবার সকালে দক্ষিণ পাহাড়তলী এলাকার 1 নম্বর ওয়ার্ডে ঢুলুনিয়া ঢালাছড়া, খাগড়িয়া ছড়া এবং শেখাল শাহ ছড়ার পুনঃখনন কার্যক্রমের উদ্বোধন করতে গিয়ে এই হুঁশিয়ারি দেন মেয়র। এ সময় তিনি বলেন, খাল এবং ছড়া দখলের কারণে নগরীর জলাবদ্ধতা পরিস্থিতি আরও জটিল হচ্ছে। মেয়র জানান, নগরীর 40টি খালের উন্নয়ন পরিকল্পনা নিয়ে কাজ চলছে। আপনারা জানেন যে আমাদের মূল সমস্যা হচ্ছে জলাবদ্ধতা। নগর সীমান্ত দিয়ে কয়েকজনকে পুষিনের চেষ্টা করেছে বিএসএফ। এ বিষয়ে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী তন্ময় ভৌমিক। তন্ময়, যাদেরকে পুষিনের চেষ্টা করা হয়েছে সীমান্ত দিয়ে, তাদের অবস্থান এখন কোথায় এবং সে বিষয়ে বিজিবি কি বলছে, বিএসএফ এর পক্ষ থেকে কোনো বক্তব্য পেয়েছেন কিনা, সব মিলিয়ে যদি জানান। আপনি সাধারণ মানুষকে তাড়াতে পারছেন?
ধন্যবাদ নুসরাত। আপনাকে জানিয়ে রাখি যে নওগাঁর যে সাপার উপজেলার যে পাতারি সীমান্ত এলাকায় যে সকালবেলা বিএসএফ এর পক্ষ থেকে অন্যায়ভাবে যে এই যে 9 জনকে পুশিং করা হয়েছিল, তারা কিন্তু বর্তমানে সেই এদিকে যখন পুশিং করা হয়েছিল এখানে স্থানীয় লোকজন যারা গ্রামবাসী আছেন এবং এখানকার বিজেপি সদস্য যারা আছেন তারা কঠোর প্রতিরোধ গড়ে তোলেন এবং তারা এখন পর্যন্ত যে নোম্যান্স শূন্য রেখায় অবস্থান করছে সেখানে বর্তমানে রয়েছে। এই ত্রিপুর দায়ের মধ্যে তারা এখানে আছে। তবে ভারতের পক্ষ থেকে যে মানবিকতার মাধ্যমে যে তাদেরকে রাতের অন্ধকারে বাংলাদেশে ঠেলে দেওয়া হয়েছিল, তবে বাংলাদেশের পক্ষ থেকে এখানকার স্থানীয় জনগণ তারা কিন্তু একটা মানবিকতা দেখিয়েছেন যে তাদের জন্য শুকনো খাবার সহ পানির ব্যবস্থা করেছেন। তারা কিন্তু এখানে খেয়ে দিয়ে তারা কিন্তু ওইভাবে শিশু সন্তান সহ, যেহেতু জানেন আপনি যে 3 জন শিশু রয়েছে, সেই শিশু সহ তারা এবং 3 জন নারী আর 3 জন পুরুষ, তারা কিন্তু সেখানে শূন্য রেখায় কিন্তু অবস্থান করছে। আপনাকে জানিয়ে রাখি এ ব্যাপারে আমরা 14-16 বিজিবির অধিনায়ক আরিফুল ইসলামের সঙ্গে আমি কথা বলতে চেষ্টা করেছি, তিনি কোনো বক্তব্য দেননি। তবে এখানকার যারা বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে তারা পুশিং বিএসএফ এর পক্ষ থেকে তাদের নেওয়া হবে না এবং তারা এটুকু তো জানিয়েছেন যে বাংলাদেশের পক্ষ থেকে যদি বিজিবির পক্ষ থেকে যদি তাদের ফেরত না হয় তাহলে তারা বৈঠকে বসবে, তাছাড়া তারা বৈঠকে বসবেন না বলে আমরা জানতে পেরেছি। এ পর্যন্ত আমার কাছে সর্বশেষ ছিল। নুসরাত। তন্ময়, অনেক ধন্যবাদ আপনাকে। দর্শক, নওগাঁ সীমান্ত এলাকার খবরাখবর জানাচ্ছিলেন সহকর্মী তন্ময় ভৌমিক। দিনাজপুরের সদর উপজেলার শঙ্করপুর ইউনিয়নের বনতারা গিলাবাড়ি সীমান্ত দিয়ে অনুপ্রবেশ করা 4 বাংলাদেশিকে আটক করেছে এবং বিজিবির কাছে তাদেরকে হস্তান্তর করা হয়েছে। বিস্তারিত জানতে সরাসরি চলে যাচ্ছে সহকর্মী খালিদ আরাফাতের কাছে। খালিদ, যে 4 জনকে আটক করা হয়েছে তারা কি বলছেন এবং বিজিবির পক্ষ থেকে কি বলা হচ্ছে এবং বিএসএফ এর পক্ষ থেকে কি বলা হচ্ছে সবশেষ যদি জানান। নুসরাত, যেটি হচ্ছে যে সর্বপ্রথম একটু জানিয়ে রাখি যে 4 জনকে আটক করা হয়েছে তাদেরকে আসলে সাংবাদিকদের সামনে উপস্থিত করা হয়নি এবং তাদের সাথে কোনো কথা বলার সুযোগ ছিল না। বিজিবি তাদের সেই কঠোর নিরাপত্তায় তাদেরকে রেখেছে এবং প্রথমে কিন্তু তারা যে বনতারা যেই সীমান্ত দিয়ে পার হয়ে বাংলাদেশে আসে সেখানে কিন্তু স্থানীয়রা এই 4 জনকে আটক করে এবং তারা স্থানীয়রা এবং আনসার সদস্যরা, তারপর তারা সেখানে স্থানীয় যে মেম্বার এবং চেয়ারম্যান তাদের সহায়তায় কিন্তু তাকে 8 নং শঙ্করপুর ইউনিয়ন পরিষদে যে কার্যালয় সেখানে প্রথমে রাখা হয়েছিল। তো সেখানে কিন্তু দীর্ঘ সময় রাখার পর এই প্রায় আধা ঘন্টা থেকে 40 মিনিট আগে কিন্তু তাদেরকে সেই ইউনিয়ন পরিষদ থেকে নেওয়া হয়েছে বিজিবি ক্যাম্পে। তো আমরা ধারণা করেছিলাম যে এই মণিপুরি ক্যাম্পের এখানে হয়তো নিয়ে আসা হয়েছে। তো এখন পর্যন্ত আসলে বিজিবি কোথাও আনুষ্ঠানিকভাবে কোনো বক্তব্য দেয়নি এবং তারা এটাও বলছে না যে তাদেরকে কোথায় নেওয়া হয়েছে। তবে তারা যে এটুকু বিজিবির যে অধিনায়ক তার সাথে আমাদের কথা হয়েছে, উনি বলেছেন যে উনারা আরো তদন্ত করছেন এবং তদন্ত করে তারা জিজ্ঞাসাবাদ করে আরো তদন্ত করবেন এবং তদন্ত করে তারা সিদ্ধান্ত নেবেন এবং যে পুশব্যাক করা হবে কিনা এবং বিএসএফ এর সাথেও তারা বসবেন এবং তাদের বিষয়ে আরো বেশি তথ্য নেবেন। তথ্য নিয়ে তারা সিদ্ধান্ত নেবেন যে তাদেরকে পুশব্যাক করা হবে কিনা। এই ছিল আমার কাছে সর্বশেষ। নুসরাত, অনেক ধন্যবাদ খালিদ আরাফাত আপনাকে। মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতাল প্রকল্পে যন্ত্রপাতি ক্রয়ে লাগামহীন দুর্নীতি হয়েছে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডাক্তার জাহিদ রায়হান। সকালে মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শনে তিনি এই কথা বলেন। ৭১ টেলিভিশনকে মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে শত শত কোটি টাকার যন্ত্রপাতি পড়ে বিকল হওয়ার পথে শিরোনামে খবর প্রচারের পর স্বাস্থ্য অধিদপ্তরের একটি দল পরিদর্শনে যান। পরিদর্শন শেষে অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক বলেন, বেশিরভাগ যন্ত্রপাতি ব্যবহারের আগেই পড়ে নষ্ট হয়ে গেছে। এমআরআই মেশিন চালু হয়নি, এটি ভবিষ্যতে চালু করা সম্ভব হবে কিনা তা নিয়েও সংশয় রয়েছে। আপনাদের চ্যানেলে কিন্তু খুব ভালো একটা রিপোর্টিং ছিল, মেনলি পণ্য কমোডিটিস ক্রয় নিয়ে। তো সেটা আমি এখানে এসে দেখে গেলাম। এমআরআই মেশিন দুঃখজনক হলেও সত্যি কমপ্লিটলি নন ফাংশনিং। এটা যেদিন থেকে ইনস্টলেশন করা হয়েছে সেদিন বোধহয় একটা ইমেজ নেওয়া হয়েছে, তারপর থেকে এটা চালু নাই। প্রজেক্ট হিসেবে যখন ছিল সেই সময়কার যে ক্রয়, আমি চোখ বন্ধ করে বলতে পারি এটা একটা অন্যায় দুর্নীতিযুক্ত ক্রয় হয়েছে।
বরিশালে নির্ধারিত মাছঘাটের বাইরে অস্থায়ী বহু মাছঘাট থাকায় ইলিশ ধরার ঠিকঠাক সংখ্যা পাওয়া যাচ্ছে না। আড়তদাররা বলা হয় সারা দেশের মোট চাহিদার ৬৬% ইলিশের সরবরাহ হয় বরিশাল বিভাগ থেকে, কিন্তু অস্থায়ী মাছের ঘাট থেকে সরবরাহ হওয়া মাছ মোট সরবরাহের তালিকায় যুক্ত হয় কিনা তা নিশ্চিত করে কেউ বলতে পারছেন না। এ নিয়ে মৎস্য অধিদপ্তরের পরিচালক জানান, ইলিশ ধরার হিসেব পেতে তথ্য সংগ্রহের পদ্ধতি আধুনিক করা দরকার। বিধান সরকারের প্রতিবেদন, ছবি তুলেছেন জসিমউদ্দিন। কালাবাদর নদীর তীরে গড়ে ওঠা ভেদুরিয়া লঞ্চঘাট এবং বাকেরগঞ্জ উপজেলার দুর্গাবাসা মাছঘাট ইলিশ কেনাবেচার জন্য পরিচিত। ব্যবসায়ীরা বলেন, প্রত্যন্ত এলাকা বলে ইলিশের হিসাব নিতে আসেন না মৎস্য অধিদপ্তর বা অন্য কোনো সংস্থার লোকজন। যে ইলিশ বিক্রি করি এটার হিসাব আমরা যার ব্যক্তিগতভাবে রাখি, কোনো সরকারি লোক এইখানে আসে না হিসাব নেওয়ার জন্য। বলতে মৎস্য অফিসের থেকে কেউ আসেও না হিসাব করতে, এবং ডালা এবং জয়, হ্যাঁ, এবং আমরা কোনো সময় হিসাব তাদের দেইনি। হ্যাঁ, ডালার সময় মানে যেত 20 থেকে 30 মণ মানে ইলিশ মাছ পাওয়া যায়, আর জোর সময় যখন আসে তখন 300 থেকে 400 মণ ইলিশ পাওয়া যায়। বরিশাল নগরীর পোর্ট রোডের পাইকারি ইলিশ বাজারের 40 বছর ধরে ব্যবসা করা এক আড়তদার বলেন, তার কাছ থেকে মৎস্য বিভাগের কেউ কখনো ইলিশের হিসেব জানতে চায়নি। আর ইজারাদার বলেন, তার কাছ থেকে যে হিসেব নেয় তা নিয়মিত নয়, সেজন্য প্রকৃত হিসেব পাওয়া যায় না। আমার মনে পড়ে না, আমি এই 30-40 বছরের এরকম কোনো কাউন্ট আমরা কিভাবে দেয় জানি না, আমাদের কাছে এরকম কোনো কাউন্ট চায় না। একুরেটভাবে নিতে পারে তাইলে এটা সঠিক। একদিন আইয়া তারা একটা মুখো একটা হিসাব নিয়ে গেল, তারা বছরে একটা হিসাব জানাই দেয়, এটা সঠিক না। ইলিশ আহরণের প্রকৃত হিসেব পেতে লোকবল এবং তথ্য সংগ্রহে পুরনো পদ্ধতির আধুনিকায়ন দরকার, জানান মৎস্য অধিদপ্তরের পরিচালক। এক্ষেত্রে তাদের চেষ্টা অব্যাহত আছে বলে জানান। চেষ্টা করি আমরা সব জায়গাতেই যাওয়ার জন্য এবং সেখান থেকে তথ্য নেওয়ার জন্য, কারণ এটাই আমাদের বিগত সময় হয়ে আসছে, এখনও হচ্ছে। আমরা ভবিষ্যৎ আমাদের যদি লোকবলের সংখ্যা বাড়ে, আমরা এইটাকে আরও আধুনিক করে আমরা যেন সঠিক তথ্যটাই সবসময় দিতে পারি, সেটার প্রচেষ্টা আমাদের অব্যাহত আছে। তবে যে কোনো খাত থেকে উৎপাদনের সঠিক হিসেব না পেলে স্বভাবতই তা জাতীয় আয়ের হিসাব থেকে বাদ পড়ে, আর এতে করে দেশের উন্নয়ন লক্ষ্যমাত্রা থেকে পিছিয়ে পড়ে, যার প্রভাব ফেলে রাজস্ব আয়ও। এগুলোর সঠিক রেকর্ড আমাদের সামনে নাই, না থাকার কারণে যেটা হয় যে আমাদের জিডিপিটা আন্ডার এস্টিমেশন হচ্ছে রাদার দ্যান একুরেট এস্টিমেশন। যেতে হয় যে কোনো একটা সেক্টরের জিডিপি কন্ট্রিবিউশন কত, সেটার একুরেট রেকর্ডটা আমাদের হচ্ছে না, এবং টোটাল জাতীয় আয়টাই আমাদের আন্ডার এস্টিমেশন হচ্ছে, যাতে করে আমরা দেশের উন্নয়ন লক্ষ্যমাত্রা থেকে আমরা সবসময় পিছিয়ে থাকি। মৎস্য অধিদপ্তরের হিসাবে বিভাগে 16টি মৎস্য অবতরণ কেন্দ্র রয়েছে। এছাড়া হিজলা এবং মেহেন্দিগঞ্জ উপজেলাতে মৌসুমে শতাধিক অস্থায়ী ইলিশ ঘাট গড়ে ওঠে। বিধান সরকার, 71, বরিশাল। কুষ্টিয়া পৌর শহরের ঘনবসতি এলাকায় অস্থায়ী খোলা ডাস্টবিনে ফেলা হচ্ছে ময়লা আবর্জনা। এতে পরিবেশ দূষণ হচ্ছে মারাত্মকভাবে, যে কারণে স্বাস্থ্য ঝুঁকিতে পড়েছে পৌরবাসী। তবে দ্রুত বর্জ্য ব্যবস্থাপনা উন্নয়নের কথা জানিয়েছে পৌর কর্তৃপক্ষ। শাহিন আলীর তথ্য এবং ছবিতে প্রতিবেদন। কুষ্টিয়া পৌরসভায় নেই কোনো স্থায়ী ও সুষ্ঠু বর্জ্য ব্যবস্থাপনা। ঘনবসতি এলাকায় অস্থায়ী ডাম্পিং করে সেখানেই ফেলা হচ্ছে বাসাবাড়ির ময়লা আবর্জনা। এ কারণে চরম ভোগান্তিতে পড়েছেন বাসিন্দারা। পৌরবাসীর অভিযোগ, ময়লার দুর্গন্ধে তারা এমনিতেই অতিষ্ঠ, তার উপর বেড়েছে মশামাছির উপদ্রব, ছড়াচ্ছে নানা রোগবালাই। দ্রুত সুষ্ঠু বর্জ্য ব্যবস্থাপনা করে ডাম্পিং স্থানটি সরানোর দাবি সবার। ফেলতেছে পৌরসভার জায়গার উপরে, কিন্তু একদম রাস্তা সংলগ্ন জায়গা, সেখানে ফেললে পারে সেই আবর্জনাগুলো আবার কিন্তু রাস্তার ভিতরেই বিভিন্ন রকম দেখা যায়, কুকুর যাচ্ছে ওখানে, সন্ধ্যার পরে শিয়াল টিয়াল যায়, তারা যে ওইগুলো আশ্রয় টাশ্রয় দেখা যায় রাস্তার উপরেই পড়ে থাকতেছে। আর এর আগে এত দুর্গন্ধ সৃষ্টি করছে যে একবেলা এখানে যদি কেউ এসে থাকে, আমার মনে হয় সে বুঝতে পারবে যে কি একটা দুঃসহ জীবনযাপন করছে এখানকার মানুষ। জনবসতি এলাকাতে ময়লা যদি উচ্ছিষ্ট অংশ হিসেবে থেকে যায়, দিনের পর দিন থেকে যায়, তাহলে তো আমাদের সবারই বড় ধরনের রোগ এবং স্বাস্থ্য ঝুঁকির বিষয় আছে। এখান থেকে যদি এই নোংরা ওঠানামানো না করতো, তাহলে সরাসরি দেখা যাচ্ছে যে মহল্লাতে যেখানে নোংরাগুলো ইয়ে করা হতো, গাড়িতে ওঠানো হতো, সেখান থেকে ডাইরেক্ট ভাগাড়ে নিয়ে যেত। এই ঈদের পরের থেকে নোংরা ফেলাচ্ছে, আবার নিয়ে যাচ্ছে, বেতাল দুর্গন্ধে, পরিবেশ খুব দুর্গন্ধ। পৌর কর্তৃপক্ষ বলছে, জনস্বাস্থ্য সুরক্ষায় দ্রুত ডাম্পিং ব্যবস্থার উন্নয়ন এবং বিকল্প স্থানের ব্যবস্থা নেয়ার প্রক্রিয়া চলছে।
মব সৃষ্টি করে আমাদেরকে প্রত্যেকটা জায়গায় সেকেন্ডারি স্টেশন আমাদেরকে উঠাই দিয়েছে। আমরা নির্বাচনের অপেক্ষা করছি, জনপ্রতিনিধিরা এসে তাদের ময়লা তারা ম্যানেজমেন্ট করবে। আমরা তো চাকরি করতে আসছি, আমরা অত প্রভাব বিস্তার করতে পারি না এলাকায়। প্রায় 43 বর্গ কিলোমিটার আয়তনের কুষ্টিয়া পৌরসভায় বসবাস করেন 2 লাখেরও বেশি মানুষ। শান্তা ইসলাম, 71। চাঁপাইনবাবগঞ্জ শহরের নিউ মার্কেটের মোট 4টি দোকানে আগুন লেগেছে। বুধবার সকালে আগুনের সূত্রপাত হয়। আধা ঘন্টা চেষ্টার পর ফায়ার সার্ভিসের 6টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। ফায়ার সার্ভিস সূত্র জানায়, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে, তবে বিস্তারিত তদন্ত করে জানা যাবে। ব্যবসায়ীদের দাবি, তাদের ক্ষয়ক্ষতির পরিমাণ অন্তত 3 কোটি টাকা। তদন্ত করে ব্যবসায়ীদের ক্ষতি নিরূপণ করা হবে বলেও জানিয়েছে ফায়ার সার্ভিসের সদস্যরা। গাইবান্ধায় বলদিয়া বাজারে আগুনে পুড়ে গেছে টিসিবির তেল, ডাল, চিনি সহ বিভিন্ন মালামাল। বুধবার সকালে ফায়ার সার্ভিসের একটি ইউনিট প্রায় আধা ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ফায়ার সার্ভিস স্টেশন অফিসার আল মামুন জানান, সদর উপজেলার এই বাজারে টিসিবির ডিলার সজল সরকারের গোডাউনে আগুন লেগে যায়। ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত। গাজীপুরের টঙ্গীর মুদাফা পশ্চিম পাড়া এলাকায় আগুনে প্রায় 35টি বসতঘর পুড়ে গেছে। বুধবার ভোর 6:30টার দিকে এই অগ্নিকাণ্ড হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার ভোরে ওই এলাকার একটি বসতঘরে আগুন এবং ধোঁয়ার কুণ্ডলী দেখতে পান তারা। পরে আগুন নেভাতে এলাকায় লোকজন এগিয়ে আসেন। দ্রুত আগুন পার্শ্ববর্তী বসতঘরগুলোতে ছড়িয়ে গেলে ফায়ার সার্ভিসে খবর পাঠানো হয়। খবর পেয়ে টঙ্গী ফায়ার সার্ভিসের 3টি ইউনিট পৌঁছে প্রায় 1.5 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এই ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। আগুনে একই মালিকানাধীন প্রায় 35টি বসতঘর পুড়ে গেছে। ফেনীর ঢাকা চট্টগ্রাম মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে একটি মিনি ট্রাক গাছের সাথে লেগে 2 জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও 1 জন আহত হয়েছেন। বুধবার সকাল 10টার দিকে সদর উপজেলার স্টারলাইন সিএনজি পাম্পের দক্ষিণ পাশে এই দুর্ঘটনা ঘটে। হাইওয়ে পুলিশ জানায়, চট্টগ্রামমুখী একটি মিনি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে গাছের সাথে ধাক্কা খায়। এতে ট্রাকের হেলপার এবং 2 পথচারী আহত হন। পরে আহতদের উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক 2 জনকে মৃত ঘোষণা করেন। পুলিশ জানায়, এই ঘটনায় মিনি ট্রাকটি জব্দ করা হয়েছে এবং চালক পলাতক রয়েছে। একবার চাঞ্চল্যকর শিশু আসিয়া ধর্ষণ এবং হত্যার বিচার না হওয়ায় ক্ষোভ জানিয়েছে পরিবার। একইভাবে দ্রুত রাষ্ট্রপক্ষের আইনজীবীরা বলছেন, মামলাটি উচ্চ আদালতে আপিল শুনানির অপেক্ষায় রয়েছে। শরীফ তেহরান টুটুলের তথ্য এবং ছবিতে প্রতিবেদন। আলোচিত এই মামলায় দেশব্যাপী আন্দোলন শুরু হয় গত বছর। অবশেষে মাগুরার জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল এই মামলায় মোট 37 জন সাক্ষীর মধ্যে 2 দফায় 29 জনের সাক্ষ্য গ্রহণ শেষে মাত্র 13 কার্যদিবসের মধ্যে 17 মে 2025 রায় দেয়। মামলার প্রধান আসামি হিটু শেখকে ফাঁসির ও বাকি 3 আসামিকে খালাস দেয় আদালত। মামলার রায় প্রকাশের 1 বছরও কার্যকর না হওয়ায় আসিয়ার মা আয়েশা আক্তার ক্ষোভ প্রকাশ করেন। তিনি দাবি করেন, দ্রুত রায় বাস্তবায়ন হলে অন্য শিশুরা নিরাপদ হবে, অপরাধীরা ভয় পাবে। মাগুরা জেলাতে ধরেন 3 মাসের ভিতর তো বিচার হয়ে গেছিল। যেমন ফাঁসি রায় দিল, তা তো ধরেন এই 1 বছর আছে 3 মাস মনে হয়েছে। তো এই 3 মাসের ভিতর কোনো কার্যকর হয়নি, তাহলে এই সান্ত্বনাটা কি করে পাবো আমি? রায় কার্যকর না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছে এলাকাবাসীও। এই ফাঁসিটা যদি কার্যকর হতো, তার বাংলাদেশ জনগণও খুশি এবং অপরাধীরও এই সমস্ত কাজে জড়িত হতো না। এই বিচারটা দ্রুত হওয়ার দরকার ছিল। আসিয়া ধর্ষণ হত্যা মামলার রায় দ্রুত কার্যকর করতে হবে এবং সেই ক্ষেত্রে যেটা হবে যে মানুষের ভিতরেও বিচার প্রক্রিয়া নিয়ে একটা আস্থা ফিরে আসবে। এই মামলা সরকারের নির্দেশেই এটা মামলাটা দ্রুত আমরা রায় করতে সক্ষম হয়েছি সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে। পরবর্তীতে আপনি জানেন যে আসামি পক্ষ এদের আরো কিছু ধাপ থাকে, তারা ইচ্ছে করলে মহামান্য হাইকোর্টে যেতে পারে। রাষ্ট্রপক্ষের আইনজীবী জানান, উচ্চ আদালতে আপিল শুনানির জন্য অপেক্ষায় রয়েছে। ইতোমধ্যে এই মামলায় ডেথ রেফারেন্স উচ্চ আদালতে পাঠানো হয়েছে। মোকদ্দমাটি বর্তমান মহামান্য হাইকোর্টে আপিল শুনানির অপেক্ষায় আছে। সর্বশেষ বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল, বিজ্ঞ অ্যাটর্নি জেনারেল, তিনি রামিচা হত্যা মামলা এবং আছিয়া হত্যা মামলা অতি দ্রুত শুনানি হবে মর্মে উনি ইচ্ছা পোষণ করেছেন এবং বিজ্ঞ আদালত কোন সেভাবেই বলেছেন। আমরা আশা করি যে অতি দ্রুত আসিয়া হত্যা মামলার রায় মাগুরাবাসী সচক্ষে প্রত্যক্ষ করতে পারে। আসামিপক্ষ নিম্ন আদালতের মামলার রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করেছে। বর্তমানে এই আপিল শুনানির অপেক্ষায়। হাসান আহমেদ, 71।
নথিপত্রে আসামি এখনো কারাগারে, অথচ বাস্তবে তিনি ঘুরে বেড়াচ্ছেন বাইরে। এমন ঘটনা ঘটেছে সাতক্ষীরায়। জজ আদালতে 1 বছর সাজাপ্রাপ্ত আসামি কোনো জামিন না নিয়েই অনায়াসে বেরিয়ে গেছেন কারাগার থেকে। এরপর আলাদা একটি মামলায় পুলিশের হাতে আটকের পর সামনে আসে এই চাঞ্চল্যকর তথ্য। জামিন ছাড়া আসামি কিভাবে কারাগার থেকে বের হলেন, সেই প্রশ্নের উত্তর খুঁজছে ৭১ টেলিভিশন। বরুণ ব্যানার্জির তথ্য এবং ছবিতে বিস্তারিত। 2025 সালের 28 জুলাই এনআই অ্যাক্টের একটি মামলায় আসামি আব্দুল মাজেদকে 1 বছরের কারাদণ্ড দেয় সাতক্ষীরা যুগ্ম দায়রা জজ দ্বিতীয় আদালত। সেই অনুযায়ী 28 নভেম্বর তাকে গ্রেপ্তার করে পুলিশ। আদালতের নথিপত্র ও হিসাব অনুযায়ী আসামি আব্দুল মাজেদ এখন কারাগারে থাকার কথা, অথচ পুলিশের হাতে নতুন করে গ্রেপ্তারের পর জানা গেল আসামি বাইরেই ছিলেন। সাজাপ্রাপ্ত আসামিকে জামিন ছাড়াই বাইরে দেখে হতবাক মামলার বাদী সহ আইনজীবীরা। বিজ্ঞ আদালত আসামিকে পলাতক দেখিয়ে 1 বছর কারাদণ্ড এবং চেকে আর্জি বর্ণিত 11 লক্ষ টাকা জরিমানা করে। জামিন তো নেয়নি অলরেডি, এটা সম্পূর্ণ আদালত কারচুপি করে আসামিকে বেরোতে সহায়তা করেছে পরিকল্পিতভাবে এবং ষড়যন্ত্রমূলকভাবে এই 1 বছরের স্থলে 1 মাস লিখে তাকে কারাগারে প্রেরণ করেছে। এই ষড়যন্ত্রের সাথে যারা জড়িত তাদেরকে খুঁজে বের করে দৃষ্টান্তমূলক একটা সাজা দেওয়া হোক। গত সোমবার ভিন্ন ভিন্ন ঘটনায় সাতক্ষীরার তালা থানা পুলিশের হাতে গ্রেপ্তার হয় কয়েকজন। এর মধ্যে একজন আব্দুল মাজেদ। পুলিশের দাবি নন জিআর গ্রেপ্তারি পরোয়ানায় তাকে আটক করে আদালতে পাঠানো হয়েছে। এদিকে জামিন ছাড়া আসামি কিভাবে কারাগারের বাইরে ছিলেন সে বিষয়ে কথা বলতে রাজি হয়নি কারা কর্তৃপক্ষ। গ্রেপ্তার করার পরবর্তীতে আমরা যথারীতিতে 16 তারিখে আমরা সকালে কোর্টে তাকে প্রেরণ করি এবং পরবর্তীতে 17 তারিখে আমাদের কাছে আরো একটা গ্রেপ্তারি ওয়ারেন্ট, সাজা গ্রেপ্তারি ওয়ারেন্ট আমাদের কাছে আসে এবং আমরা পরবর্তীতে প্রাপ্ত হয়ে আমরা ওই ওয়ারেন্ট বলে আবার পুনরায় তাকে আমরা শোনাজ দেখাই। অন্যদিকে এ বিষয়ে স্পষ্ট করে কিছু জানাতে চাননি 2 নম্বর যুগ্ম দায়রা জজ আদালতের বেঞ্চ সহকারী মনিরুল ইসলাম। আর আদালতের প্রশাসনিক কর্মকর্তা বলছেন এটা এক ধরনের ভুল ছিল যা সংশোধন করে পাঠানো হয়েছে। আপনি কথা বলতে চাচ্ছেন না আমাদের সাথে, এটাই বলতে চাচ্ছেন যে আপনার বলতে যাচ্ছেন না। এটা হয়েছে ক্লারিক্যাল মিস্টেক হয়েছে, ক্লারিক্যাল মিস্টেক হয়েছে 1 বছর 1 মাস লিখে ফেলেছে। এবার সেটা আবার সংশোধন করে পাঠানো হয়ে গেছে কত সমস্যা নিয়ে। সেটা আপনি কর্মরত সংশ্লিষ্ট কোর্টে আপনাকে বিচারকের নোটিশ দিতে হবে। মামলার আইনজীবীদের অভিযোগ 1 বছরের সাজার জায়গায় ইচ্ছে করেই 1 মাস সাজা লিখে আদালতের আদেশ পাঠানো হয়েছিল কারাগারে। সেই অনুযায়ী সাজা ভোগ করেছে আব্দুল মাজেদ। বিচার ব্যবস্থার স্বচ্ছতা বজায় রাখতে এ বিষয়ে উচ্চ পর্যায়ের তদন্ত দাবি করেছেন আইনজীবীরা। মনিরা কাজুরি, ৭১। দীর্ঘ 32 বছর পর কুমিল্লার সরকারি ল্যাবরেটরি উচ্চ বিদ্যালয়ের প্রাঙ্গণে শিক্ষার্থীদের পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। বিদ্যালয়ের এসএসসি ব্যাচ 94 পুনর্মিলনী আয়োজন করে। এতে অংশ নেন দেশের বিভিন্ন এলাকা থেকে আসা প্রাক্তন শিক্ষার্থী এবং তাদের পরিবারের সদস্যরা। এ সময় সহপাঠীরা বিভিন্ন রকমের খেলা, আড্ডা, একই ফ্রেমে ছবি তোলায় মেতে ওঠেন। দিনব্যাপী অনুষ্ঠানের শেষ পর্বে ছিল র্যাফেল ড্র, প্রীতিভোজ এবং সাংস্কৃতিক অনুষ্ঠান। ফেনীতে মৌসুমী ফলের সাথে নতুন প্রজন্মের পরিচয় করাতে মৌসুমী ফল উৎসবের আয়োজন করা হয়েছে। বুধবার সকালে ফেনী শিশু নিকেতন কালেক্টরেট স্কুল ক্যাম্পাসে এই উৎসবের উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক ফাতেমা সুলতানা। পরে তিনি বিভিন্ন স্টল ঘুরে দেখেন। আয়োজন দেখে মুগ্ধ হন অতিথি, শিক্ষক এবং অভিভাবকরা। আয়োজকরা বলেন, শিশুদের ফাস্টফুডের ঝুঁকি কমাতে স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস গড়ে তুলতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। আর্জেন্টাইন ফুটবল তারকা লিওনেল আন্দ্রেস মেসির 39তম জন্মদিন আজ। এই উপলক্ষে নোয়াখালীর সেনবাগে মেসি ভক্তরা বিশাল আয়োজন করেছেন। ডুমুরিয়া ইউনিয়নের জিরুয়া গ্রামের মেসি ভক্ত আজাদ মেম্বার জন্মদিন উদযাপনে নানা উদ্যোগ নেন। গ্রামের সব আর্জেন্টিনার সমর্থকরা এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন। আজাদ মেম্বার তার বাড়িঘর সহ চায়ের দোকান সাদা আকাশে আর্জেন্টিনার রঙে সাজিয়েছেন। দর্শক, এ বিষয়ে বিস্তারিত জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী মিজানুর রহমান। মিজান, যেমনটা জানাচ্ছিলাম, মেসির আজকে জন্মদিন, সেই উপলক্ষে বিশাল আয়োজন করা হয়েছে। কি কি রয়েছে সেই আয়োজনে যদি বলেন এবং ভক্তরা কি বলছেন সেটাও যদি একটু জানান।
হ্যাঁ নুসরাত, আপনি জানেন যে ফুটবলের রাজা লিওনেল আন্দ্রেস মেসি আজকে তার 39তম জন্মদিন, যিনি 1927 সালের এই 24শে জুন আর্জেন্টিনার রোজারিওতে জন্মগ্রহণ করেছেন। এই ফুটবল অঙ্গনের বর্তমান তারকা এবং ফুটবল অঙ্গনের যিনি রাজা, সেই বাংলাদেশ থেকে প্রায় 17,500 কিলোমিটার দূরে যে দেশটি, সেই দেশটির একজন ভক্ত আমরা পেয়েছি নোয়াখালীর এই সেনবাগের ডুমুরিয়ানে জিরুয়া গ্রামে, যিনি আজাদ মেম্বার এবং আর্জেন্টিনা আজাদ, এবং তার গ্রামকে তিনি একজন আর্জেন্টিনার আকাশী এবং সাদা রঙে পুরো গ্রামটি ডেকে ফেলেছেন। এবং সেই আজাদ মেম্বার এখন আমরা দেখাবো যে কেক আজকে সেই লিওনেল মেসির জন্মদিন এখানে কেক কেটে উদযাপন করবেন। আপনি হয়তো দেখতে পাচ্ছেন যে এখানে অসংখ্য আর্জেন্টিনার ভক্তরা এখানে এসেছেন এবং তারা সেই তাদের প্রিয় খেলোয়াড়, তাদের ভালোবাসার মানুষ, প্রিয় ব্যক্তির জন্মদিন তারা এখানে উদযাপন করছেন কেক কেটে, এবং একে অপরকে কেক কাটা হচ্ছে। এখানে ছোট থেকে একেবারে সেই ছোট বয়সী যারা এসেছেন এবং এই নোয়াখালীর বিভিন্ন উপজেলা থেকেও আর্জেন্টিনার ভক্তরা এখানে এসে উপস্থিত। আরো অনেক ভক্ত আসছেন আমাদেরকে এই কেক কাটার অনুষ্ঠানে তারা যোগ দেওয়ার জন্য। আপনি দেখতে পাচ্ছেন যে তারা এই কেক কেটে একে অপরকে খাওয়াচ্ছেন। এই আর্জেন্টিনার যে তারকা লিওনেল মেসি নান্দের 39তম জন্মদিন এখানে তারা উদযাপন করছেন এবং একে অপরকে কেক খাওয়া খরচা। আগামীতে যারা এই ফুটবলের বাংলাদেশকে ফুটবল অঙ্গনে মুখ উজ্জ্বল করবেন, সেই ছোট ছোটরা এখন কেক কেটে খাচ্ছেন। তা আমরা ছোট করে জানতে চাইবো সেই আজাদ মেম্বার এবং আজাদ যে পাগল ভক্ত আর্জেন্টিনার, তার কাছে জানতে চাইবো তিনি ইতিমধ্যে এখানে তার নিজের জায়গা জমি বিক্রি করে পুরো দোকান, চায়ের দোকান রঙে সাজিয়েছেন এবং এখানকার অনেক ধরনের পতাকা ফেস্টুন লাগিয়ে তিনি অলরেডি এই গ্রামকে আজাদনগর গ্রাম হিসাবে পরিচিত করেছেন। এবং তিনি সামাজিক যোগাযোগ মাধ্যম বিভিন্ন মিডিয়াতেও তিনি ইতিমধ্যে তার বক্তব্য বলেছেন যে আর্জেন্টিনা যদি চ্যাম্পিয়ন হয় তিনি এবার শিরোপা অর্জন করে একটি গরু জবাই করে খাওয়াবেন। তা আমরা এখন জানতে চাইবো আপনি কেন এই মেসির জন্মদিন পালন করতেছেন? আমি ছোট থেকে আর্জেন্টিনা খেলা পছন্দ করি, আমি আর্জেন্টিনা খেলা দেখি, আমার কাছে অনেক ভালো লাগে। আমার লিওনেল মেসি, আমি ছোট থেকে মেসি সমর্থন, মেসিকে ভালোবাসি। আমার বাবার দিনে অর্থ ব্যয় করে নিজের এলাকা করছি আর্জেন্টিনা নগর। আজ আমার প্রিয় খেলোয়াড় লিওনেল মেসির শুভ জন্মদিন উপলক্ষে আমার ভালোবাসার মানুষদেরকে নিয়ে মেসির জন্মদিন অনুষ্ঠান করতেছি। আপনি দেখতে পাচ্ছেন যে আজাদ মেম্বার বলছে উনি ভালোবাসার মানুষ এবং তিনি ইতিমধ্যে এখানে বড় পর্দার মধ্যে আর্জেন্টিনার যে খেলাগুলো দ্বারা আয়োজন করেছেন। তিনি আগামীতে এই ধরনের খেলাগুলো হলে তিনি তার পক্ষ থেকে আয়োজন করবেন। এই ছিল আমার কাছে নোয়াখালীর সেনবাগের ডুমুরি ইউনিয়নের আজাদ নগরের গ্রামের আজাদ যে আজকে কেক কেটে লিওনেল জন্মদিন পালন করছেন। মিজান, অনেক ধন্যবাদ আপনাকে। দর্শক, নোয়াখালীতে লিওনেল মেসির জন্মদিনের খবরাখবর জানাচ্ছিলেন সহকর্মী মিজানুর। দর্শক, চলছে দেশ চোখ সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন একাত্তরের ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন একাত্তরের ইউটিউব চ্যানেলে। সাথেই থাকুন একাত্তরের।